আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 17-র 5-এর দাগের থেকে অঙ্ক করব। তা 5-এর দাগের অঙ্কটা বলছে রাজেশদের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ 24 মিটার। ঠিক আছে, তাহলে এইটুকু পড়লেই আমাদের তারপরে কিছু করার আছে। কাজ না করে গোটা অঙ্কটা পড়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, যতটুকু পড়বে সেইটুকু আগে ছবি আঁকবে কিংবা বুঝে নেবে, তার জন্য কিছু একটা লিখবে, তারপরে আবার বাকি অংশটা পড়বে। তাহলে দেখো, এটার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তারপর কি বলছে, তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বাইরে দিয়ে 2 মিটার চওড়া রাস্তা করছি, বাইরে দিয়ে না ভেতরে দিয়ে সেইটা কিন্তু ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দিকটাও 2 মিটার আর এই দিকটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। ঠিক আছে, তারপর কি বলছে, ছোট করে ছবি ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। কি কি হিসাব করতে হবে? রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে এইটা, সেটা কত না 36-এর সঙ্গে এই দিকে একবার 2 যোগ হচ্ছে আর এই দিকে একবার 2 যোগ হচ্ছে। এটা ছিল মাঝখানে ছিল 36, তার এদিকে আরো 2 যোগ হলো, এদিকে আরো 2 যোগ হলো। তাহলে আমরা এখানে লিখব রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 36 প্লাস 2 ইন্টু, যেহেতু দুদিকে যোগ হচ্ছে সেজন্য 2 ইন্টু করবো, দিয়ে কত মিটার, এটা কত মিটার, 2 মিটার, তাহলে ইন্টু 2। ঠিক আছে, সমান হয়ে গেল 36 প্লাস 4 সমান 40 মিটার। ঠিক আছে, একইভাবে প্রস্থ মানে এটাও রাস্তা সহ। ঠিক আছে, সেটা কত হবে না 24 প্লাস 2 ইন্টু 2। ঠিক আছে, 2 ইন্টু কেন না দুদিকেই যোগ হচ্ছে, আর তারপরে 2টা কেন না 2 মিটার চওড়া বলে, তার মানে 24 প্লাস 4 সমান 28 মিটার। ঠিক আছে, এবার বলছে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত? তা রাস্তাটা তো আর আয়তাকার জমির ভেতরে নেই, তার মানে এখানে রাস্তা বাদে কথাটার কোনো মূল্য নেই। আয়তাকার জমির ক্ষেত্রফল কত? তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, দুটোকে গুণ করলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই না? আর রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আবার বলছি, আয়তাকার জমির ক্ষেত্রফল কত না আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার, প্রস্থ দেওয়া আছে 24 মিটার, তাহলে 36 ইন্টু 24 করলেই আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে, তাই না? আর রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমরা কি করব, রাস্তা সহ গোটা জমিটার ক্ষেত্রফল বার করব, আর সেখান থেকে শুধুমাত্র আয়তাকার জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, মানে এই ভেতরটা বাদ দিয়ে দেবো। তাহলে 3 নম্বরেরটা, রাস্তার ক্ষেত্রফল সমান, আগে গোটা জমিটার ক্ষেত্রফল রাস্তা সহ সেটা কত 40 ইন্টু 28 বর্গমিটার, মাইনাস শুধুমাত্র আয়তাকার জমির ক্ষেত্রফলটা হচ্ছে 36 ইন্টু 24 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা করলেই তোমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ। তারপরের অঙ্কটা দেখি কি আছে, বলছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমির, তাহলে 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমি, তাহলে এই হচ্ছে বর্গাকার জমি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এদিকটাও 20 মিটার আর এদিকটাও
20 মিটার। দিয়ে কি বলছে, বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বাইরের চারদিকে রাস্তা বানাচ্ছি, সেটা কত মিটার চওড়া? 1 মিটার চওড়া। ঠিক আছে, তারপরে কি বলছে, হিসাব করে রাস্তার ক্ষেত্রফল লিখি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে আমরা বার করব? না, রাস্তা সহ গোটা জমিটার ক্ষেত্রফল লিখব। তাহলে রাস্তা সহ গোটা জমিটার দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 20 প্লাস 2 ইন্টু 2 ইন্টু কেন না, এদিকেও যোগ হচ্ছে দৈর্ঘ্যটা, এদিকেও যোগ হচ্ছে, সেজন্য 2 ইন্টু। এবার চওড়া কত? চওড়া হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1। আর প্রস্থ কত রাস্তা সহ? সেটা হচ্ছে 20 প্লাস 2 ইন্টু 1। যেহেতু বর্গাকার জমি, তাহলে এটা আর এটা দুটো সমানই হবে, তাই না? তাহলে রাস্তা সহ গোটা জমির ক্ষেত্রফল হচ্ছে 20 প্লাস 2 করলে কত হচ্ছে? 22। তাহলে 22 স্কোয়ার, এটা হচ্ছে রাস্তা সহ গোটা জমির ক্ষেত্রফল। সেখান থেকে রাস্তা বাদে শুধু জমিটার ক্ষেত্রফল হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এইটা করলেই আমরা পেয়ে যাচ্ছি, কি পেয়ে যাব? যে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এইটা তোমরা স্কোয়ারগুলো করে হিসাব করলেও বেরিয়ে যাবে। আবার তুমি যদি একটুখানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র লাগাও, তাহলে কি পাবো আমরা? 22 প্লাস 20 ইন্টু 22 মাইনাস 20, তার মানে 42 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তুমি হিসাব করো তাহলে সহজে বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা সূত্রটা লাগাতে পাচ্ছি, তাহলে এই সূত্রটা আমরা লাগিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 20 আর 22 আর 20 যোগ করলে কি হচ্ছে? 42 হচ্ছে। আর ইন্টু 22 মাইনাস 20 করলে 2 হচ্ছে। তাহলে দেখো 22 স্কোয়ার বার করতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু সিম্পল 42 গণিত 2 করলে আমরা কি পেয়ে যাব? 84 পেয়ে যাব। 84, এটা কি একক দেওয়া আছে? মিটার দেওয়া আছে। তাহলে 84 বর্গ মিটার হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো যেখানেই আমরা পুরনো জ্ঞান কাজে লাগাতে পারবো, সেটা এই ক্লাসেরই হোক কিংবা আগের ক্লাসেরই হোক, সেখানে সবসময় পুরনো জ্ঞান কাজে লাগাবে, তাতে অঙ্ক অনেক সহজ হবে। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলটা তোমাকে দিয়ে দিয়েছে। কেমন জমি? বর্গক্ষেত্রাকার জমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান হচ্ছে এইটা। এবার বলছে প্রতি মিটারে, কি বলেছে? প্রতি মিটারে এত টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে মিটার, সেটা নিশ্চয়ই ক্ষেত্রফলের একক নয়, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। আর চারদিকে বেড়া দিতে হবে, বেড়া দেওয়ার কতটা বা পাঁচিল দেওয়া, এগুলো আমরা কিসের ওপরে দিই? বেড়া, পাঁচিল, এগুলো আমরা একটা জমির চার ধারে দিই। তাহলে চার ধারে দেওয়া মানে কিসের ওপরে দেওয়া হচ্ছে? পরিসীমার ওপরে দেওয়া হচ্ছে। তাহলে মনে রাখবে, বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া, এগুলো সবই কিন্তু বার করতে গেলে আমাদের আগে পরিসীমাটা বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বার করতে গেলে আমাদের কি দরকার হবে? একটা বর্গক্ষেত্রে তুমি যদি পরিসীমা বার করতে চাও, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা প্রথমে মনে করে দেখো কি আছে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা বার করতে গেলে তোমার কি দরকার? বাহুর দৈর্ঘ্য দরকার। আর ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, সেখান থেকে নিশ্চয়ই তোমাকে তাহলে বাহুর দৈর্ঘ্যটা বার করে নিতে হবে। তাহলে আমরা কি করব? ক্ষেত্রফলের সূত্রটা লিখে দেখব, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য কি করে পাওয়া যাবে। তাহলে বাহু স্কোয়ার সমান হচ্ছে 6400 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাহু সমান √6400 মিটার। ঠিক আছে, তাহলে 6400কে যদি আমরা ভাঙি, তাহলে দেখো 64 কি করলে হয়? 8 ইন্টু 8 64 হয়। আর তারপরে আছে দুটো শূন্য মানে 100। 100 কি করলে হবে? 10 ইন্টু 10 100 হবে।
তাহলে এইটাকে যদি আমরা রুট ওভারের ভেতর থেকে বার করি, তাহলে দুটো 8-এর জন্য একটা 8 এলো, আর দুটো 10-এর জন্য একটা 10 এলো। তাহলে উত্তর হলো 80 মিটার। কিন্তু মনে রাখবে, কোনো সংখ্যাকে বর্গমূল করলে সেটার উত্তর সবসময় প্লাস মাইনাসে আসে, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে +-80 মিটার। কিন্তু একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কখনো -80 মিটার হতে পারে কি? হতে পারে না। তাহলে আমরা লিখব বাহু সমান 80 মিটার, ঠিক আছে? ব্র্যাকেটে লিখব বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। দেখো এখানে প্লাস মাইনাস কেন এলো, যদিও সেটা এখানকার বিষয় নয়, তবুও বলে রাখি, আগেও হয়তো বলেছি। সেটা হচ্ছে, দেখো +80-কে +80 দিয়ে গুণ করলেও এটা পাওয়া যাবে, আর -80-কে -80 দিয়ে গুণ করলেও এটাই পাওয়া যাবে। কেন? তার কারণ একই চিহ্ন যখন গুণ করা হয় তখন গুণফল ধনাত্মক হয়, ঠিক আছে? তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর আমরা বেড়া দিতে খরচ বার করতে গেলে আমাদের কি দরকার হবে? পরিসীমা দরকার হবে। তাহলে পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য হলো, তাহলে এটা হয়ে গেল পরিসীমা। তাহলে খরচটা যদি আমি বার করতে চাই, তাহলে এখানে বলেছে প্রতি মিটার বেড়া দেওয়ার খরচ হচ্ছে 3.5 টাকা। তাহলে তোমাকে কত মিটার বেড়া দিতে হবে? এত মিটার বেড়া দিতে হবে। তাহলে এত মিটার বেড়া দিতে হলে খরচ হবে এত মিটার ইন্টু 3.5 টাকা। তাহলে এটা গুণ করলেই তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ। তারপরের অঙ্কটা কি বলছে দেখি। তারপরের অঙ্কটা বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে? আর ওই জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে? দিয়ে তোমাকে কি কি বার করতে হবে? দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা, এগুলো সমস্ত বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এই কথাটাকে আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব যে ধরি প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 গুণিত x, 2 গুণিত x মানে 2x মিটার। এবার তোমাকে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 2x ইন্টু প্রস্থ হচ্ছে x। তাহলে 2x ইন্টু x সমানই ক্ষেত্রফল তোমাকে কত বলে দিয়েছে বলো? ক্ষেত্রফল বলে দিয়েছে 578। তাহলে 578। আচ্ছা, এই সমাধান করার সময় পাশে একক দেওয়ার দরকার নেই, ঠিক আছে? 578টা কি একক আছে? বর্গমিটার আছে, ওটা এখন দেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 2x² সমান 578। তাহলে x² সমান 578/2, ঠিক আছে? তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি? 578। এখন এটা কেন x লিখলাম পরে বলছি, আপাতত 578কে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2 দুগুণে 4, 1 এলো 17, 2 8 16, 1 এলো 18, 2 9 18। আর এখানে ছিল x², এখানে আমি x লিখছি, তাহলে এখানে একটা রুট ওভার দিতে হবে। আমি সব অঙ্কে প্লাস মাইনাস আর দিচ্ছি না, তবে তোমরা আশা করি বুঝে গেছো যে এখানে প্লাস মাইনাস দুটোই কিন্তু আসে, এবং বলতে হয় যে দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই জন্য আমরা ঋণাত্মক মানটা না নিয়ে ধনাত্মক মানটা নিচ্ছি। তাহলে এই বর্গমূলটা আমাদেরকে করতে হবে। অতএব x সমান, আমরা জানি যে 17 স্কোয়ার হচ্ছে এইটা, তাহলে x সমান পেয়ে যাবো আমরা 17, ঠিক আছে? তাহলে x কি? x হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ সমান আমার হয়ে গেল 17 মিটার, আর দৈর্ঘ্য সমান হয়ে গেল 17 গুণিত 2 মানে 34 মিটার।
তাহলে আর তোমাকে কি বার করতে হবে? পরিসীমা বার করতে হবে। তাহলে পরিসীমা সমান 2 গণিত ব্র্যাকেট, তারপরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গণিত ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এইটা করলেই তুমি পরিসীমা কত সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। তাহলে দেখো 9 অঙ্কটা আমাদেরকে কি বলছে? বলছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে এই অঙ্কটাতেও ছিল দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটাতেও আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। অতএব আমরা ধরবো যে প্রস্থ হচ্ছে x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। ঠিক আছে, এবার গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে এত টাকা খরচ হয়। তাহলে এই অঙ্কটাতে তারপরে আমাকে জমির ক্ষেত্রফলটা বলে দিয়েছিল, আর এই অঙ্কটাতে আমাকে জমির ক্ষেত্রফল না বলে দিয়ে কি একটা খরচ বলে দিয়েছে। কি খরচ? না, মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে খরচ। ত্রিপল দিয়ে ঢাকা কোথায় দেওয়া হয়? চার ধারটা দেওয়া হয় কি পরিসীমা বরাবর? না, ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া, মার্বেল বসানো, মেঝে বাঁধানো, চাষ করা, বাগান করা, গাছ লাগানো, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটাকে খরচ প্রতি বর্গমিটারের খরচ দিয়ে গুণ করি, তবেই আমরা মোট খরচটা পাই। তাহলে এর মধ্যেই ক্ষেত্রফলটা ঢুকে আছে। কেমনভাবে ঢুকে আছে দেখো, এখানে বলে দিয়েছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। তাহলে 1 বর্গমিটার ত্রিপল দিতে 21 টাকা খরচ হয়। তাহলে কত বর্গমিটার ত্রিপল দিতে এত টাকা খরচ হবে? সেইটাই হচ্ছে এই আয়তাকার জমির ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফলটা সরাসরি দিয়ে দিয়েছিল, আর এখানে এইটাকে মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হলো এই পার্টিকুলার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? না, ত্রিপল দিয়ে ঢাকতে যে মোট খরচ তাকে তুমি প্রতি বর্গমিটারে ত্রিপল দিয়ে ঢাকার খরচ দিয়ে যখন ভাগ করবে তখন তুমি জমির ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো জমির ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গমিটারের খরচ। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গ মিটারের খরচ। এখানে বর্গমিটারে আছে বলে বর্গমিটার লিখলাম, বর্গ সেমিতে থাকলে লিখতাম প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ। ঠিক আছে, তাহলে সেটা কি পাওয়া যাচ্ছে? সেটা পাওয়া যাচ্ছে 6048/21। এটার একক কি হবে? বর্গমিটার হবে, তাই তো? তাহলে দেখো এই অঙ্কটা তো আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, আর ক্ষেত্রফল পেয়ে যাওয়ার পরে আমরা ঠিক একই রকম অঙ্কটা করব। যেমন এখানে ক্ষেত্রফল দেয়া ছিল আর এই কন্ডিশনটা দেয়া ছিল, সেখান থেকে যেমন আমরা দৈর্ঘ্য প্রস্থ বার করেছিলাম, এখানেও ঠিক সেইভাবে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বার করে নেব। তারপর 10 অঙ্কটা কি বলছে দেখি। বলছে নাজরিন তার এত মিটার লম্বা ও এত মিটার চওড়া সারিতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে, আর চওড়ার দিকে মানে প্রস্থ বরাবর 5 সেমি চওড়া জরির পার লাগাবে। তার মানে এটাও সেই অঙ্কটা যেখানে একটা আয়তাকার জমির ভেতরে চারদিকে রাস্তা করা হচ্ছে, ভেতরে পার্টটা সারির বাইরে দিয়ে তো লাগানো হয় না, পার্টটা সারির ভেতরেই লাগানো হয়। ঠিক আছে, সারির ওপর দিয়ে লাগানো হয়, সারির বাইরে দিয়ে তো লাগানো হয় না। তাহলে এখানে রাস্তা হওয়া যদি তুমি ভাবো, রাস্তা হওয়ার মতন অঙ্ক যদি ভাবো, তাহলে সেক্ষেত্রে রাস্তাটা জমির ভেতর দিয়েই হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে রাস্তাটা চারদিকে সমান চওড়া নয়, লম্বার দিকে 2.5 সেমি চওড়া আর চওড়ার দিকে 5 সেমি চওড়া। তাহলে আমাকে হিসাব করতে হবে সারিতে কত ক্ষেত্রফল জুড়ে জরির পার থাকবে, মানে রাস্তার ক্ষেত্রফল, আর জরি ছাড়া সারির ক্ষেত্রফল মানে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব, ছবিটা সুন্দর করে আঁকো। তাহলে 10 অঙ্কটাতে লম্বা একটা সারি, বিশাল লম্বা সারি। ঠিক আছে, সারি মোটামুটি এরকমই লম্বা চওড়া হয়। তো কি বলছে, সারিটার লম্বা কত? 5.5 মিটার। তাহলে এই লম্বাটা হচ্ছে 5.5 মিটার।
আর এই চওড়াটা কত? এই চওড়াটা হচ্ছে 1.25 মিটার, 1.25 মিটার। ঠিক আছে, এবারে কি বলছে? দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার আর চওড়া বরাবর 5 সেমি চওড়া। তাই প্রথমে চওড়া বরাবর 5 সেমি চওড়া একটা পার দিয়ে দিচ্ছি। তাহলে এই যে চওড়া বরাবর এদিকে পার হয়ে গেল আর এদিকেও চওড়া বরাবর পার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইখানে আমি পার আঁকছি একটা, এই ধরো পার এটা। ঠিক আছে, আর লম্বার দিকে কিরকম চওড়া পার? লম্বার দিকে হচ্ছে 2.5 সেমি। তাহলে এই চওড়াটা কত? এই চওড়াটা হচ্ছে 5, কিন্তু একক হচ্ছে সেমি, মনে রাখবে 5 মিটার নয় কিন্তু 5 সেন্টিমিটার। 5.5 মিটার লম্বা কাপড়ে 5 মিটার চওড়া পার তো নিশ্চয় হবে না, তাহলে এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এবারে দেখো এখানে আরেকটা পার কি হবে না, 2.5 সেমি চওড়া। তো দেখো এই জায়গাটাতে তো পার অলরেডি পড়ে গেছে, এখানটাতে পার দেওয়া হয়ে গেছে, তাহলে আবার 2.5 সেমি চওড়া পারটাকে আমি এইখান থেকেই দেবো? নিশ্চয়ই দেবো না, আমি এইখান থেকে দেবো 2.5 সেমি চওড়া পারটা। তাহলে 2.5 সেমি চওড়া পারটা আমি দিলাম এইখান থেকে। ঠিক আছে, তাহলে এই হলো আমার 2.5 সেমি লম্বা পার। পারটা দারুণ দেখতে হয়েছে বল? হুম, বেশ। তাহলে এবার আমার এই পার্টটা কতটা লম্বা বলতো? এই পার্টটা তো আর 5.5 মিটার লম্বা রইলো না, কারণ এদিকে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার বিয়োগ চলে গেল, 10 সেন্টিমিটার বাদ চলে গেল। তাহলে 10 সেন্টিমিটার যদি বাদ চলে যায়, তাহলে ছিল 5.5 মিটার, সেখান থেকে বাদ যাচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারকে মিটার করতে গেলে, সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হবে? দেখো সেন্টিমিটারের পরে ডেসিমিটার, মিটার, দু ঘর। এখানে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, ছোট একক থেকে বড় এককে যেতে গেলে ভাগ করতে হয়। তাহলে ভাগ করব কত দিয়ে? না, দু ঘর হয়েছে মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। তাহলে এইটা হয়ে গেল এই পার্টটার লম্বা। আর চওড়া কত? চওড়া এরা বলে দিয়েছে, চওড়া হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমি আপাতত এখানে 2.5 সেন্টিমিটারই লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বার করব? প্রথমে বার করব সারিতে কত ক্ষেত্রফল জুড়ে জরির পার থাকবে। তাহলে দেখো পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল সমান, তাহলে প্রথমে চওড়া পার দুটোর বার করছি। চওড়া পার কটা আছে? দুটো আছে, তাহলে 2 ইন্টু লিখলাম। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এই একটা একটা এইটার ক্ষেত্রফলটা কত? শুধু এই জায়গাটার ক্ষেত্রফল কত বলো? দৈর্ঘ্য হচ্ছে 1.25 মিটার, তাহলে 1.25 ইন্টু এটা 5 সেমি আছে, তাহলে 5 সেমিকে 5 সেমি লিখলে তো এখানে গুণটা করা যাবে না, কারণ একই এককে লিখতে হবে আমাকে। তাহলে 5 সেমি মানে 5/100 মিটার। তাহলে এই পার্টটা আর এই পার্টটার ক্ষেত্রফল হয়ে গেল। এইটা হচ্ছে শুধু এই পার্টটার ক্ষেত্রফল, আমি 2 ইন্টু দিয়ে দিয়েছি, 2 ইন্টু মানে এই দুটোই হয়ে গেল, যুক্ত এই পার্ট দুটোর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এটাও দুটো আছে বলে 2 ইন্টু হলো। তাহলে এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে, দাঁড়াও এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, দৈর্ঘ্য হচ্ছে 5.5 মাইনাস 1/10 মানে কত? 0.1। এটা হয়ে গেল তার দৈর্ঘ্য। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2.5 সেমি, তার মানে 2.5/100 মিটার। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা যখনই করে নেব তখন আমরা কি পেয়ে যাব? পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি একটা স্টেপ। দেখো দুটোতেই 2 ইন্টু আছে, তাই না? তাহলে 2 ইন্টুটা আমরা বাইরে বার করে দিলাম। তাহলে এখানে এইটা হলো, এটা কি? এটা হচ্ছে 1.25 ইন্টু
0.05। ঠিক আছে, একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হচ্ছে মানে দশমিক দু ঘর সরবে। এখানে দশমিক ছিল, এক ঘর সরলো 0.5 হলো, আর এক ঘর সরলো 0.5 হলো। ঠিক আছে, প্লাস এইটা কত হচ্ছে 5.5 থেকে 0.1 যদি বাদ যায় তার মানে 5.4 ইন্টু 2.5 বাই 100, তার মানে দু ঘর দশমিক সরলে, এক ঘর সরলে 0.25 হলো, আরেক ঘর সরলে 0.025 হলো, তাহলে 0.025। এবার আমাদেরকে এটা গুণ করতে হবে। দেখো গুণটা আমরা রাফে করছি এখানে। ঠিক আছে, গুণ দশমিকের করার সময় আমরা পয়েন্ট নিয়ে মাথা ঘামাই না। দশমিকের গুণ আর এমনি গুণ সম্পূর্ণ একই জিনিস। তাহলে এখানে আমাদের কি গুণ রয়েছে, দশমিকের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, 125 রয়েছে আর এটা রয়েছে 5। তাহলে গুণ করি কি হয় দেখি, 5 5 25, 2 10 5, 5 দুগুণে 10, 11 12, 1 10 2, 5 1 5 আর 1 6, 625 হয়েছে। তাহলে এখানে লিখে দিলাম 625। এবারে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, চার ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। প্লাস এই গুণটা করতে হবে। এখানে কি আছে, 54কে 25 দিয়ে গুণ। তাহলে 25 4 100 আর 25 5 125। তাহলে 125-এর সঙ্গে 10 যোগ করলে 135 হবে। তাহলে এখানে লিখে দিলাম 1350। এবার এখানেও দেখো এক ঘর, দু ঘর, তিন ঘর আর চার ঘর আগে দশমিক, তাহলে চার ঘর আগে দশমিক দিয়ে দিলাম। এবারে এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে যোগটা আমরা এখানে করছি। দশমিকের যোগ আর এমনি যোগের মধ্যে কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র দশমিক বিন্দুটা তলায় তলায় বসাতে হবে। দশমিক বিন্দুটা যেন দুটো লাইনে একই জায়গায় থাকে। তাহলে 0.0625 আর এটাও 0. দেখো পয়েন্টটা একই লাইনে আছে, 1350। এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 5 7 9 1, তাহলে 2 ইন্টু 0.1975। ইউনিটটা কি, আচ্ছা ইউনিটটা পরের লাইনে দেবো, থাক। এবার এইটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পয়েন্ট দেওয়া সংখ্যাটাকে তো আমরা 2 দিয়ে গুণ করব না, আমরা পয়েন্ট ছাড়া সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14 আর 1 15, 9 দুগুণে 18 আর 1 19, 2 1 2 আর 1 3। এবারে এইটাতে ক ঘর আগে দশমিক আছে, 4 ঘর আগে, তাহলে এখানেও 4 ঘর আগে দশমিক হবে। তাহলে 0.3950, এটা হচ্ছে মিটার স্কোয়ার। ঠিক আছে, বেশ, তাহলে এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এরপরে আমাকে কি বার করতে হবে, জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে জড়ি ছাড়া সারির ক্ষেত্রফলটা হচ্ছে জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল, জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল সমান, তাহলে মোট সারির ক্ষেত্রফল থেকে জড়ির ক্ষেত্রফলটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে মোট সারির ক্ষেত্রফল কত, 5.5 ইন্টু 1.25, এটা হচ্ছে আমার গোটা সারির ক্ষেত্রফল। সেখান থেকে আমরা শুধুমাত্র জড়ির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তার মানে 0.395। এটা বাদ দিলেই যেটা পাবো সেটা হচ্ছে সারির ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। বলছে পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। তাহলে এই একটা 5 মিটার চওড়া রাস্তা যেটা 60 মিটার লম্বা, আর এই একটা 5 মিটার চওড়া লম্বা 5 মিটার চওড়া রাস্তা এইটা একটা যেটা 40 মিটার লম্বা। ঠিক আছে, দেখি বলছে এই আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ তো ছবি থেকে দেখে নিয়েছি, প্রতি বর্গমিটারে 80 টাকা
খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। তাহলে রাস্তা তৈরি করতে খরচ বার করতে গেলে আমাকে কি জানতে হবে বলো? রাস্তার ক্ষেত্রফল জানতে হবে। তাহলে প্রথমে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করে নেব, যে তাকে 80 দিয়ে গুণ করলে 80টা হচ্ছে প্রতি বর্গমিটার রাস্তা তৈরির খরচ। তাহলে কত বর্গমিটার রাস্তা তৈরি করতে হবে সেটা যেই আমরা বার করে নেবো, মানে রাস্তার ক্ষেত্রফলটা যেই বার করে নেবো, সেটাকে 80 দিয়ে গুণ করলেই আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত, সেটাও আমরা হিসাব করব। তাহলে ছবিটা আগে এঁকে নিই। এই ছিল আমার জমি, যেটা এদিকে 60 মিটার চওড়া আর 60 মিটার লম্বা আর 40 মিটার চওড়া। ঠিক আছে, এবার এখানে রাস্তাটা কেমন করে হচ্ছে? এই একটা রাস্তা হয়ে গেল। ঠিক আছে, এই একটা রাস্তার ক্ষেত্রফলটা আগে আমরা বার করে নিই। এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে কতটা লম্বা? রাস্তাটা 40 মিটার লম্বা, ইন্টু রাস্তাটা কতটা চওড়া? 5 মিটার চওড়া। তাহলে 40 ইন্টু 5। ঠিক আছে, তারপর আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল বার করব। এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 60 মিটার লম্বা ইন্টু 5 মিটার চওড়া। ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা প্রথমে করে নিয়েছি আমরা, তারপরে এই রাস্তাটা করছি। তো এই রাস্তাটা করতে 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 যখন এইখান পর্যন্ত আসবো, তারপরে কি এইখানটাতে তো রাস্তাটা আগে থেকেই করা ছিল, এইটাতে আগে থেকেই করা আছে এইদিকে রাস্তাটা। তাহলে এই পর্যন্ত রাস্তা করার পরে কি এইটার উপর আবার রাস্তা করব? দুবার করে রাস্তা করবো এখানটা? নিশ্চয়ই করব না। তাহলে এই পর্যন্ত রাস্তা করতে করতে আসার পরে আবার এইখান থেকে রাস্তা করা শুরু করব। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা যেহেতু এইদিকে করার সময় এইখানটা আমার রাস্তা অলরেডি হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে করার সময় এইখানটা নিশ্চয়ই আবার ডবল করে রাস্তা করব না। তাহলে এই রাস্তাটাকে যদি আমি এইটাকে গোটাটাকে ধরি, আবার এইটাকেও গোটাটাকে ধরি, তাহলে এই জায়গাটা দুবার ধরা হয়ে যাচ্ছে। তাই জন্য এইটাকে আমি একবার বাদ দিয়ে দেবো। তাহলে এটা চওড়া কত? 5, লম্বা কত? 5, তাহলে -5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলকে তুমি যখনই 80 দিয়ে গুণ করে দেবে, তখনই রাস্তা করতে কত খরচ হয়েছে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আর মোট জমির ক্ষেত্রফলটা থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে সেইটাকে 4 ভাগে ভাগ করে দিলে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখি করে কি হচ্ছে, রাস্তার ক্ষেত্রফলটা কত বেরোচ্ছে দেখি। তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল 475 বর্গমিটার। তাহলে খরচ কত? 475 ইন্টু 80 টাকা। ঠিক আছে, আর তারপরে কি বলেছে? প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল হচ্ছে 60 ইন্টু 40। সেখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল মানে এই পুরো সাদা জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, চারটে মিলিয়ে যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। সেটা হচ্ছে এইটা। তোমাকে চেয়েছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল। কি চেয়েছে? প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল। তাহলে এরকম খণ্ড কটা আছে? 4টে সমান খণ্ড আছে। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম ওপরে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, সেটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল। এইটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি। 12 অঙ্কটা কি বলছে দেখো, আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এই যে পথটা, রাস্তায় ওঠার পথটা, মানে এখানে একটা রাস্তায় লেখা আছে, এটা আসলে পথ,
রাস্তাটা হয়তো এখানে আছে, তা বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটা 2 মিটার চওড়া, মানে এটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গাকার খণ্ডে ভাগ করেছে। তার মানে এটা একটা বর্গাকার বাগান, এটা একটা বর্গাকার বাগান, এবং এই বাগানটার এই দিকটাও যতটা, এদিকটাও ততটা, তার মানে এটা বর্গক্ষেত্রাকার। আর দুটো বর্গাকার বাগানই সমান, তার মানে এই মাপটা, এই মাপটা, এই মাপটা, এই মাপটা সব সমান, এবং রাস্তার লম্বাটাও তার সঙ্গে সমান। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছ? রাস্তা যতটা, রাস্তা চওড়া হচ্ছে 2 মিটার বলে দিয়েছে, আর রাস্তার লম্বা যদি আমরা জানতে পারি, তাহলে সেই রাস্তা যতটা লম্বা এই বাগানটার বাহুর দৈর্ঘ্যও সেটা, এই বাগানটার বাহুর দৈর্ঘ্যও সেটা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই হচ্ছে সেটা। ঠিক আছে, কিন্তু রাস্তার লম্বাটা বার করতে গেলে আমাদেরকে দৈর্ঘ্যটা তো রাস্তার প্রস্থটা দিয়ে দিয়েছে 2 মিটার, তা দৈর্ঘ্যটা আমরা কি করে বার করব? তার জন্য কিছু তো জানা দরকার। বলেছে প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। তাহলে এই যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে, এইটার সাহায্যে আমরা কি বার করতে পারবো? এইটার সাহায্যে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবো। তার কারণ প্রতি বর্গমিটার তৈরি করতে 500 টাকা খরচ হলে কত বর্গমিটার তৈরি করতে 8,000 টাকা খরচ হয়? সেই কত বর্গমিটার, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, যত বর্গমিটার তত বর্গমিটার। সুতরাং মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে তুমি যখনই ভাগ করবে তখন রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফলকে আমরা সূত্র লিখব দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান রাস্তার ক্ষেত্রফল যেটা আছে সেটা। তাহলে সেখানে প্রস্থের জায়গায় 2 মিটার বসিয়ে দিলে দৈর্ঘ্যটা আমার বেরিয়ে যাবে, আর দৈর্ঘ্যটা যেটা হবে সেটাই হচ্ছে বর্গাকার খণ্ডের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার খণ্ডের যেটা, এই যে রাস্তা যতটা লম্বা তার স্কোয়ার করে দিলে এর ক্ষেত্রফলও বেরিয়ে যাবে, এর ক্ষেত্রফলও বেরিয়ে যাবে, তাই না? আর এইটা যতটা লম্বা এই দিকটাও ততটা লম্বা, এই দিকটাও ততটা লম্বা, তাহলে এই দিকটা টোটাল কতটা লম্বা আমরা কি করে হিসাব করব? না, এই বর্গাকার খণ্ডের যেটা তোমার এই লম্বাটা হলো সেইটা যুক্ত 2 মিটার যুক্ত আবার সেই মাপটা, রাস্তার লম্বা যতটা সেই মাপটা, তাহলে আমরা এই লেন্থটা পেয়ে গেলাম। তাহলে কি বলছে? বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল তো আমরা বার করে দিয়েছি, আর বাড়িটি একটি আয়তাকার জায়গার উপরে তৈরি। এই যে বাড়িটা সেটা একটা আয়তাকার জায়গার উপর তৈরি, দেখতেই পাচ্ছি, যার এই লেন্থটা আমরা পেয়ে গেছি। তার কারণ আমরা এই লেন্থটা জানি, মানে এই লেন্থটাও জানি একই মাপ, আর এটাও যা এটাও তাই, তার মানে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো, আর এটা তার সঙ্গে 2 যোগ, তাহলে এই লেন্থটা পেয়ে গেছি। আর এইটা বলে দিয়েছে 4 মিটার। তাহলে বাড়িটি কত জায়গার উপরে তৈরি? না, 4-এর সঙ্গে এইটা মানে প্রস্থ 4 আর দৈর্ঘ্যটা তুমি বার করে নিয়েছো, সেই দুটো গুণ করলেই পেয়ে যাব আমরা বাড়ির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এবার করি, ছবিটা আঁকি প্রথমে। প্রথমেই আমাকে বলে দিয়েছে এইটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এবারে এর ক্ষেত্রফলটা কত? এর ক্ষেত্রফলটা হচ্ছে মোট খরচ বাই প্রতি বর্গমিটারের খরচ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16। তাহলে দৈর্ঘ্য জানি না এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, তাহলে এই মাপটা 8, এই মাপটাও 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 8, সব 8। তাহলে বর্গাকার প্রতি খণ্ডের মানে বাগানের প্রতিটা বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত? না 8 স্কোয়ার, তাই না? তার মানে 64 বর্গমিটার হয়ে গেল। আর বলেছে এইটার ক্ষেত্রফল কত? তাহলে এইটা লম্বা কত? 8 + 2 + 8, তার মানে 8 দুগুণে 16, 17, 18। এটা লম্বা হচ্ছে 18, আর এটা চওড়া কত? এটা চওড়া হচ্ছে 4 বলে দিয়েছে। তাহলে এর ক্ষেত্রফলটা হয়ে গেল 18 × 4। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি শুধু সংক্ষেপে করে দেখালাম, এটাকে সুন্দর করে ভাষা দিয়ে তোমরা করবে।
ঠিক আছে, তারপরে আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা বলছে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে এত টাকা খরচ হয়। চাষ করতে যে টাকাটা খরচ হয় সেটা কোথা থেকে হিসাব হয়? ক্ষেত্রফল থেকে হিসাব হয়। কি করে হিসাব হয়? ক্ষেত্রফলকে প্রতি বর্গ মিটারে চাষের খরচ দিয়ে গুণ করলেই মোট খরচটা বেরোয়। আর বলছে যদি প্রস্থ 5 মিটার কম হতো তাহলে খরচও কম হতো, সেটা হচ্ছে 120 টাকা হতো। তাহলে জমিটির প্রস্থ হিসাব করতে হবে। তাহলে জমির প্রস্থ আমি জানি না, আর কি জানি না, প্রতি বর্গ মিটার চাষ করতে কত টাকা খরচ হয় সেটাও আমি জানি না। তাহলে আমরা এই দুটোকে আগে ধরে নেব, ঠিক আছে। তাহলে আমি লিখছি যে ধরি প্রস্থ সমান x মিটার, ঠিক আছে, আর প্রতি বর্গ মিটার চাষের খরচ সমান y টাকা, ঠিক আছে। তাহলে প্রস্থ হচ্ছে x মিটার আর প্রতি বর্গ মিটার চাষের খরচ হচ্ছে y টাকা। তাহলে প্রথমে আমার জমির ক্ষেত্রফল কত ছিল না, দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা ছিল জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফলকে প্রতি বর্গ মিটার চাষের খরচ দিয়ে গুণ করলেই আমরা কি পাবো? মোট খরচটা পাবো। তাহলে এইটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে ক্ষেত্রফল কত হতো? তখন ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গণিত প্রস্থটা তখন 5 মিটার কম। তাহলে এইটা হয়ে গেল, যদি প্রস্থ 5 মিটার কম হতো তাহলে এইটা হলো ক্ষেত্রফল, আর প্রতি বর্গ মিটার চাষের খরচ সেই একই y। তাহলে তখন মোট খরচ হয়ে গেল আমার 120 টাকা। তাহলে এটা হলো আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, এটা ছিল প্রথমে জমির ক্ষেত্রফল, তাকে প্রতি বর্গ মিটার চাষের খরচ দিয়ে গুণ করে মোট খরচ পেলাম। আর এটা হলো পরে ক্ষেত্রফল, যখন প্রস্থটা 5 মিটার কমে গেছে তখন এটা হচ্ছে ক্ষেত্রফল, সেটাকে প্রতি বর্গ মিটার চাষের খরচ দিয়ে গুণ করলে আমরা পরে যে খরচটা হয়েছে মোট খরচটা পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমাকে কি বার করতে হবে? প্রস্থ মানে এক্সটা বার করতে হবে। তাহলে ওয়াইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে দেখো কি করলে 1 আর 2 এই দুটো সমীকরণকে কি করলে ওয়াইটা চলে যাবে। ওয়াই আমাদের দরকার নেই, আমাদের শুধু এক্স নিয়ে দরকার। কি করলে চলে যাবে বলো তো? দেখো যদি আমরা 1/2 করি তাহলে দেখো ওয়াইটা কেটে যাচ্ছে। কেমন করে কাটছে দেখো, 30 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই 30 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু ওয়াই সমান 150 বাই 120। দেখো ওয়াই ওয়াই কেটে গেল, 30 30 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 4 12, 3 5 15, এটাও কেটে গেল। তাহলে কি পড়ে রইল? এক্স বাই এক্স মাইনাস 5 সমান 5/4। তাহলে এইটা সমাধান করতে গেলে আমরা, আচ্ছা সমাধান আমরা যদিও এখনো এই ক্লাসে উঠে শিখিনি, সেটা আমাদের পরে আছে, কিন্তু বেসিক জ্ঞানগুলো আমাদের অলরেডি আছে। সেটা হচ্ছে এই রকম যখন হয় তখন 4টা এক্সের সঙ্গে গুণ হবে, কোনাকুনি গুণ হবে, আর এক্স মাইনাস 5-এর সঙ্গে 5টা গুণ হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ হয়। তাহলে এক্স ইন্টু 4 হয়ে গেল আর এক্স মাইনাস 5 ইন্টু 5 হয়ে গেল। তাহলে 4x সমান এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x, আর মাইনাস 5-এর সঙ্গে প্লাস 5 গুণ করলে -25 হবে, বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হয়। তাহলে 4x মাইনাস 5x, এই 5xটাকে এদিকে নিয়ে এলাম, সমান -25। এক্সগুলোকে সব একদিকে করতে হবে তবেই এক্স এর মান বেরোবে, কারণ আলটিমেটলি আমরা চাইছি একটা লাইন যেখানে লিখবো এক্স সমান, আর ওই দিকে আর এক্স থাকবে না, তবেই তো এক্স এর মান বেরোবে। সেজন্য আমরা এক্সগুলোকে সব একদিকে করছি। তাহলে দেখো 4x থেকে 5x যাচ্ছে, তাহলে আমরা এটা যদি কমন নিয়ে লিখি 4 মাইনাস 5x সমান -25। 4 মাইনাস 5, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাওয়া যায়, 1 হলো। আর বড়কে 5, তার চিহ্ন মাইনাস, তাহলে -1x সমান -25।
তাহলে কেটে গেল, 1x মানেই শুধু x, অতএব x সমান হয়ে গেল 25। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি যে প্রস্থ হচ্ছে 25 মিটার। তাহলে অতএব প্রস্থ সমান 25 মিটার, এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এই 13 পর্যন্ত আমাদের এই ভিডিওতে থাক। ঠিক আছে, এর পরের পার্টে আমরা আবার 14 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করে রাখো।